যারা ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা গুপ্ত, মন্তব্য তারেক রহমানের। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবে গুপ্ত তোমরা। যারা গুপ্ত বলে তারাই একসময় গুপ্ত হয়ে চলে গিয়েছিল, অভিযোগ জামাত আমিরের। নিজেই যারা গুপ্ত হয়ে উদা হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সত্য। ইতালিতে কর্মী নিয়োগে কঠোর আইন, নথিবিহীন শ্রমিক নিয়োগ দিলে মালিককে জরিমানা ও কারাদণ্ডের হুমকি, অবৈধ অভিবাসন ঠেকানোর লক্ষ্য। অভিবাসী ধরপাকড়ের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র, সংঘর্ষে রণক্ষেত্র লস অ্যাঞ্জেলেস। মুক্তি পেলেন সাংবাদিক ডন লেমন। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। আর এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। বিগত 16 বছর যারা তলে তলে স্বৈরাচারের সঙ্গে মিশেছিল, সেই গুপ্ত ষড়যন্ত্রকারী চক্র থেকে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 12 ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। শনিবার উত্তরবঙ্গ সফরের নির্বাচনী পথসভা ও সমাবেশে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। উত্তরবঙ্গের পথে পথে সাধারণ মানুষের অপেক্ষা আর স্লোগান তারেক রহমানকে ঘিরে। শনিবার সকালে প্রথম পথসভা বগুড়ার শাহজাহানপুর, তারপর ধুনট শেরপুরে গিয়ে ভোটার সমর্থকদের মাঝে সংক্ষিপ্ত আলাপন। আপনাদের এলাকার সন্তান হিসাবে আমার বিনীত অনুরোধ থাকবে, ইনশাআল্লাহ প্রতিবারের মতন এবারও ধানের শীষের প্রার্থী সিরাজ সাহেবকে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। বিসিক শিল্প পার্কের মঞ্চে এসে উপস্থিত জনতার ভালোবাসায় আবারও সিক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2 দশক পর সিরাজগঞ্জে আসেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচন প্রচারণায় সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও তার সঙ্গে ছিলেন। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে সব দল, মত, ধর্মবর্ণের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনের কথা জানান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জ হবে তাঁত শিল্প নগরী। আমি যদি লুঙ্গির কথা বলি, রঙের কথা বলি, প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে সিরাজগঞ্জ পাবনার এলাকার কথা। এই এলাকার মানুষ তাঁত শিল্পের সাথে বহু মানুষ এখানে জড়িত, কিন্তু এই তাঁত শিল্পকে যদি আমরা, তাঁত শিল্পের সম্পর্কে যদি আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে এই তাঁত শিল্পে উৎপাদিত পণ্য আমরা ইনশাআল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব। বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তাই দেশ ও মানুষের জন্য তাদের সঠিক পরিকল্পনা আছে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করছে জানিয়ে তিনি বলেন, গুপ্ত থেকে তারা পতিত স্বৈরাচার সরকারের সঙ্গে এক হয়ে কাজ করছে। তারা পতিতদের এপিঠ আর ওপিঠ বলেও মন্তব্য করেন তারেক রহমান। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবে গুপ্ত তোমরা। পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা চালাবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে। উত্তরের জনপদের মানুষের কাছে ভোট চাওয়ার পাশাপাশি নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান। বললেন, শান্তিতে বিশ্বাসী বিএনপি আগামী দিনে বাংলাদেশের সাধারণ মানুষের জন্যই সর্বোচ্চ কাজ করতে চায়। মেগা প্রজেক্ট নয়, সামাজিক সুরক্ষাই তাদের অগ্রাধিকার। মারুফা রহমান, নিউজ 24, সিরাজগঞ্জ। যারা গুপ্ত বলে তারাই একসময় গুপ্ত হয়ে চলে গিয়েছিল, মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জে সমাবেশে একথা বলেন তিনি। অনেকে গুপ্ত সত্য আর কত কিছু বলেন, ভাই এগুলা কোনো সীমানা নাই। নিজেই যারা গুপ্ত হয়ে উদা হয়ে গিয়েছিল বছরের বছর, যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সত্য। ভাই একটু নিজের দিকে সবাই তাকায়, এটাই ভালো।
এটাই ভালো হবে। আয়নায় নিজের চেহারা দেখে অন্যটা দেখে লাভ নাই। জামায়াতে ইসলামীকে জড়িয়ে একটি মহল কওমি মাদ্রাসা নিয়ে মিথ্যাচার করছে, এমন অভিযোগ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কুমিল্লায় কয়েকটি স্থানে নির্বাচনী জনসভায় এমন অভিযোগ করেন তিনি। জামায়াত আমির বলেন, এদেশের মানুষ আর কোনো আধিপত্য ও একদলীয় শাসন দেখতে চায় না। দীর্ঘ বিরতির পর শনিবার সকাল 11টায় কুমিল্লার 14 গ্রাম পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার আগেই নেতাকর্মীদের ঢলে কানায় কানায় পূর্ণ ময়দান। এই জুলাই বিপ্লব জনসভায় যোগ দেন 11 দলীয় জোটের নেতারাও। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, 11 দলীয় ঐক্য হয়েছে 18 কোটি মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, নির্বাচনে আধিপত্যবাদী শক্তি হস্তক্ষেপ করলে জনগণ তাকে রুখে দিবে। 11 দলীয় নির্বাচনে ঐক্য গঠিত হয়েছে বাংলার 18 কোটি মানুষের কাছে তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। যদি কোনো আধিপত্যবাদী শক্তি এই সরকার এই নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। পরে 14 গ্রামে জামায়াত ইসলামের প্রার্থী দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের হাতে দলীয় প্রতীক তুলে দেন জামায়াত আমির। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, 13 তারিখ থেকেই বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়। ভোটে জিতলে পরাজিতদের দেশ গঠনে সঙ্গী করা হবে, তবে যারা জুলাই ধারণ করে না তাদের সাথে নেই জামায়াত ইসলামী। 13 তারিখ যে পরিবর্তনটা আসবে, এটি আসবে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষার উপর ভর করে, আমাদের মায়েদের নিরাপত্তার আকাঙ্ক্ষার উপর ভর করে। পরে নিমসার ও দাউদকান্দিতে পথসভায় কথা বলেন জামায়াত আমির। অভিযোগ করেন, জামায়াতে ইসলামীকে জড়িয়ে একটি মহল কওমি মাদ্রাসা নিয়ে মিথ্যাচার করছে। অনেকে ভয় দেখায়, আমরা এদেশে দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা কওমি মাদ্রাসা বন্ধ করে দেব। আমরা বিভিন্ন মসজিদ থেকে কওমি পড়ে যারা এখানে এসেছেন তাদেরকে বের করে দিব। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এগুলা সম্পূর্ণ মিথ্যা। বলেন, জামায়াত সরকার গঠন করলে 5 বছর পর্যন্ত শিশুর পূর্ণ দায়িত্ব নেবে সরকার। মায়েরা বাচ্চার বয়স 2 বছর হওয়া পর্যন্ত কর্মক্ষেত্রে 5 ঘন্টা কাজ করবেন, বাকি সময়ের খরচ সরকার বহন করবে। জামাতের আমির সহ 11 দলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি জোর দিয়েছেন নারীর নিরাপত্তা এবং অধিকার আদায় নিয়ে। কথা বলেছেন 54 বছরের দুঃশাসন এবং 16 বছরের প্রহসনের নির্বাচন নিয়ে। ভোট চেয়েছেন দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যায়ের পক্ষে। কুমিল্লার 14 গ্রাম থেকে মাসুদ সুমন, নিউজ 24। ইতালিতে অবৈধ কর্মী নিয়োগের বিরুদ্ধে আরও কঠোর সতর্কবার্তা দিয়েছে মেলোনি সরকার। বৈধ কাগজপত্র ছাড়া কোনো কর্মী নিয়োগ করলে মালিককে দিতে হবে বাড়তি জরিমানা, থাকছে কারাদণ্ডের ঝুঁকিও। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ ও শ্রম বাজারে শোষণ বন্ধ করাই এর লক্ষ্য বলছে মেলোনি প্রশাসন। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইউরোপের অন্যতম অভিবাসন গন্তব্য ইতালি। সহজ প্রবেশ ও কাজের সুযোগ, উন্নত জীবনযাত্রা এবং রাজনৈতিক আশ্রয়ের কারণে ভিনদেশীদের কাছে দেশটি পছন্দের তালিকায় থাকে প্রথম সারিতে। অবৈধ অভিবাসন ও নিয়োগ ঠেকাতে নতুন আইন কার্যকর করেছে জর্জিয়া মেলোনি সরকার। তবে অবৈধ অভিবাসন ও নিয়োগ ঠেকাতে নতুন আইন কার্যকর করেছে জর্জিয়া মেলোনি সরকার। নতুন নিয়মে অবৈধভাবে কর্মী নিয়োগ করলে মালিককে দিতে হবে সর্বোচ্চ 3,637 ইউরো পর্যন্ত জরিমানা। এই অর্থ মূলত ওই কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানোর বিমান ভাড়া ও প্রশাসনিক খরচ বাবদ আদায় করা হবে। বর্তমানে যে ইটালিয়ান সরকার নতুন আইনটি পাশ হয়েছে, এতে কোনো ডকুমেন্ট ছাড়া ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবে না। আর যদি কোনো প্রতিষ্ঠানে ডকুমেন্ট ছাড়া লোক কাজ করে, তাহলে ওই প্রতিষ্ঠানের মালিক বড় ধরনের জরিমানার সম্মুখীন হবে। পাশাপাশি থাকতে পারে 6 মাস থেকে 3 বছর পর্যন্ত কারাদণ্ডাদেশ। একাধিক অবৈধ কর্মী নিয়োগ ও অপ্রাপ্ত বয়স্কদের কাজে ব্যবহার করলে শাস্তি আরও কঠোর হবে। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং শ্রম বাজারে শোষণ বন্ধ করতেই এই সিদ্ধান্ত বলছে মেলোনি সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসী দমন অভিযানের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, টেক্সাস সহ বিভিন্ন রাজ্যে রাজপথে বিক্ষুব্ধরা। লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে পুলিশ। এদিকে বিক্ষোভের খবর প্রকাশ করে গ্রেপ্তার হন সিএনএনের সাবেক উপস্থাপক ডন লেমন, তবে তাকে মুক্তি দিয়েছেন আদালত।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভয় ও সহিংসতার রাজনীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্রবাসী। চলছে কাজ নয়, স্কুল নয়, কেনাকাটা নয়, শীর্ষক সাধারণ ধর্মঘট। রাস্তায় নেমে এসেছেন ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, টেক্সাস, কলোরাডো সহ বিভিন্ন অঙ্গরাজ্যের বাসিন্দারা। উঠেছে মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই কে জবাবদিহিতার আওতায় আনার দাবি। আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে বর্ণবাদী ও অমানবিক অস্ত্র হিসেবে আইসিইকে শক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। আমাদের প্রতিবেশীদের রাস্তা থেকে অপহরণ করা হয়েছে, গাড়ি থেকে, তাদের বাড়ি থেকে, তাদের স্কুল থেকে টেনে বের করা হয়েছে। এটা লজ্জাজনক। লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। শহরটির মেয়র অভিযোগ করে বলেছেন, গণতন্ত্রের ওপর আক্রমণ চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। আমরা প্রতিবাদকারীদের আক্রমণের শিকার হতে দেখেছি, রাস্তা থেকে লোকজনকে ছিনিয়ে নিতে দেখেছি। আমাদের গণতন্ত্রের উপর এই আক্রমণ বন্ধ করতে হবে। মিনেসোটায় বিক্ষোভের খবর প্রকাশ করায় গ্রেফতার হন সিএনএন এর সাবেক উপস্থাপক ডন লেমন। তাকে মুক্তি দিয়েছেন আদালত। আমি এখনই থামবো না। সত্য তুলে ধরা ও ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনতে মুক্ত গণমাধ্যম এখন সবচেয়ে বেশি জরুরি। সম্প্রতি অভিবাসন কর্মকর্তার গুলিতে নিহত হন মার্কিন নাগরিক এলেক্স প্রেটি। এই হত্যাকাণ্ডের পরপরই শুরু হয় এমন উত্তাল বিক্ষোভ। আফরিন মৌ, নিউজ 24। চলতি বছর 30 সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত প্রায় 65,000 H-2B মৌসুমি গেস্ট ওয়ার্কার ভিসা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের শ্রমিক সংকটে আর্থিক ক্ষতির ঝুঁকিতে থাকা নিয়োগকর্তাদের জন্য ভিসাগুলো উন্মুক্ত করা হবে। শুক্রবার ফেডারেল রেজিস্ট্রারের এক নোটিশে এই তথ্য উঠে এসেছে। এতে প্রতি বছর দেয়া 66,000 মৌসুমি ভিসা প্রায় দ্বিগুণ হবে। নির্মাণ, হোটেল, রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং সহ শ্রম নির্ভর মৌসুমি শিল্পগুলো এতে উপকৃত হবে। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তবে বাস্তবতা বিবেচনায় H-2B ভিসার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে হয়ে গেল প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে একটি স্মৃতিচারণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। গণতন্ত্র রক্ষায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর অবদান এবং রাষ্ট্র গঠনে তার ভূমিকার কথা স্মরণ করেন বক্তারা। এছাড়া ঢাকা মালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কূটনৈতিক সহযোগিতা, শিক্ষা ও জনশক্তি খাতে পারস্পরিক উন্নয়নের বিষয়ে আলোকপাত করা হয়। তারা বলেন, বেগম জিয়ার অবদান শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্মরণীয় হয়ে থাকবে। লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে যাত্রা করল ইয়াং কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস YCL সার্ভিস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ মেয়র লুৎফর রহমান সহ কাউন্সিলের শীর্ষ নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। এতে ঐতিহ্যবাহী ভাষা সংরক্ষণ ও বহুভাষিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। বর্তমানে YCL সার্ভিসের আওতায় বাংলা, আরবি, ক্যান্টনিস, ম্যান্ডারিন ও সোমালি ভাষায় সপ্তাহে 22টি ক্লাসে প্রায় 300 শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ভবিষ্যতে কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি বাংলা ও অন্যান্য ভাষায় GCSE ও A লেভেল চালুর পরিকল্পনার কথাও জানানো হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ ওমান কেন্দ্রীয় পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত এ আয়োজনের সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম আল কাদেরি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল হক CIP। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী CIP। অনুষ্ঠানে কমিটির লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। সেই সঙ্গে কমিটির ভূমিকা আরও জোরদারের প্রত্যাশার কথা জানান তারা। সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে এই প্রতিপাদ্যে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাঙালিদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার। দুবাইয়ের গ্র্যান্ড এস্কিলেসর হোটেলে অনুষ্ঠিত এই সেমিনারে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। এ সময় প্রাকৃতিক ও বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির মাধ্যমে সুস্থ থাকার কৌশল আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ডাক্তার মুজিবুল হক আগত অতিথিদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন শাহ আলম ও মোহাম্মদ জহির। 4 দিনের সফরে জর্ডানে পৌঁছেছেন জনপ্রিয় ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আল আজহারি। ক্লাসিক ফ্যাশন, অ্যাপারেলস ও জর্ডান প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে প্রথমবারের মতো এই সফর করছেন তিনি। রাজধানী আম্মানের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কমিউনিটি তাকে উষ্ণ সংবর্ধনা জানান। সফরকালে
ডক্টর মিজানুর রহমান আল আজহারি জর্ডানের পবিত্র স্থানসমূহ জিয়ারত করবেন। এছাড়াও তাফসিরুল কুরআন মাহফিলে বয়ান করার কথা রয়েছে তার। প্রিয় এই ইসলামী বক্তাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত জর্ডান প্রবাসীরা। নির্বাচনী প্রচারণায় সারা দেশে সভা সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। প্রচারের 10ম দিনে বিভিন্ন জেলায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে যেতে দেখা গেছে তাদের। দিয়েছেন নানান প্রতিশ্রুতি। শনিবার সকালে ঠাকুরগাঁও সদরের আচকা ইউনিয়নের পশ্চিম মুন্সিপাড়া এলাকায় এক আয়োজনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। পরে ঠাকুরগাঁও 1 আসনের চিলারং এলাকায় গণসংযোগ চালান। আমাদের দল বিএনপি যদি নির্বাচিত হতে পারে তাহলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যাদের আছে সুদ সহ মাফ করে দিবে। এনজিওর কাছে টাকা দেন না, এনজিওর যত টাকা আছে এটার দায়টা নিয়ে নেবে সরকার। আমাদের সরকার গঠন করতে পারি। কক্সবাজার পৌর এলাকার প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে গণসংযোগ শুরু করেন কক্সবাজার 1 আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। পরে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ধানের শীষে ভোট চান। এই গণতন্ত্র যাতে ভবিষ্যতে আর কোনোদিন হুমকির মুখে না পড়ে, আমাদের ভোটাধিকার আদায়ের জন্য যাতে আর কোনোদিন রক্ত না দিতে হয়, সেজন্য আমাদেরকে এইবারে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। কোন শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে চাইলে জুলাইয়ের মতো মানুষ তাদের প্রতিহত করবে বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার কুমিল্লার 14 গ্রামে 11 দলীয় জোটের জনসভায় একথা বলেন তিনি। বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। যদি কোনো আধিপত্যবাদী শক্তি চেষ্টা করে এই সরকার এই নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। বগুড়ার আদমদীঘির রহিমউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে মার্চ ফর দাঁড়িপাল্লা অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, একটা দল মাত্র 17 মাসেই 17 বছরের অন্যায় ভুলে যাচ্ছে। কোন দল মাত্র 17 মাসেই 17 বছর তাদের সাথে কি অন্যায় অবিচার হয়েছে সেটা ভুলে যাচ্ছে। বিকেলে রংপুরের কাউনিয়ার তিস্তা রেলওয়ে ব্রিজের পাশে গণসংযোগকালে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, তিস্তার সংকটকে সম্ভাবনা তৈরির মাধ্যমেই এই অঞ্চলের হারানো সভ্যতা ও সংস্কৃতির ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। আমাদের আশাবাদী যে আমরা 50% সমস্যার সমাধান করতে পারবো। সে কারণে আমরা আজকে তিস্তা নদীর পাড়ে বসেছি। আমরা একই সাথে চরাঞ্চলের মানুষও, প্রত্যন্ত অঞ্চলের মানুষও, আমরা আমাদের এই এলাকাটাকে আমরা নতুন করে আমরা সাজাতে চাই। এদিকে রাজশাহীর পঞ্চবটি এলাকায় প্রচারণা চালিয়েছেন রাজশাহী 2 সদর আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করায় নারায়ণগঞ্জ 4 আসনের খেজুরগাছ প্রতীকের প্রার্থী মনির হোসেন কাসেমিকে 1.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।